আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। প্রথম খুবই দুঃখের সঙ্গে এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের নতুন প্রজন্মের এই মুক্তিযুদ্ধের সকল শহীদদের প্রতি। তাদের কন্ট্রিবিউশনের জন্য আজকে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, মুক্ত বাংলাদেশ, সেটা পেয়েছি। সো তাদের যে আত্মত্যাগ, তাদের যে প্রচেষ্টা, তো তাদের এই আত্মত্যাগের বিনিময়ে আমরা আসলে এটা পেয়েছি। সো তাদেরকে আমরা সবসময় করব। তো আমি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতের সবচেয়ে উঁচা জায়গাটাতে তাদেরকে অধিষ্ঠিত করেন, আমিন। সাথে সকল মুক্তিযোদ্ধাকে যারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের অক্লান্ত পরিশ্রমে আমরা এই স্বাধীন দেশটা পেয়েছি, সো তাদের প্রতিও শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা। এবং আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করে গিয়েছি সাপোর্ট করার জন্য। এটা কন্টিনিউয়াস থাকবে এবং এটা বিভিন্ন লেভেলের আসলে থাকবে। ওটারই আসলে কন্টিনিউয়াস প্রসেস হিসাবে যেহেতু আমি এইটুকুই পারি কিংবা এই লেভেল পর্যন্ত আমি পারি, এটা হচ্ছে যে আমরা তো যেহেতু বাইরে থাকি, এভিডেন্স দিয়ে আমরা দেশের অর্থনীতিকে, রিসোর্স দিয়ে দেশের অর্থনীতিকে আমরা ডেভেলপ করতে পারি। তো সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তার আগে হচ্ছে যে একটু ভূমিকাটা বলে নিই কিংবা ইন্ট্রোডাকশনটা বলে নিই যে আমরা এইভাবে কাজ করব এবং আমি ব্যক্তিগতভাবে তো করবই। আর যেহেতু আমি ইউথ ডেভেলপমেন্টকে নিয়ে কাজ করি, যারা কিনা লাইফে আসে কিংবা পরবর্তীতে এই ভিডিওটা দেখবে, আমি জানি অলরেডি জানে, কিন্তু যারা অনেকেই জানে না, অনেকেই দু একজন, যার জন্য একজন জিজ্ঞাসা করেই আমরা আসলে কি করি কিংবা কি উদ্দেশ্য এখানে কোনো কিছুই নাই। দেশের ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি। এখানে আমাদের স্বার্থের কিছু নাই, হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই। যেটা করতে পারি, যে আমরা কন্ট্রিবিউট করতে পারি, তাকে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আমরা দেশটাকে আবার নতুন করে ডেভেলপ করতে পারি। কারণ 15 বছর, টার্মস অফ টোটাল টাইম 17 বছর, সো পুরোটাতেই আমাদের অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে। এবং আমি দেখলাম যে সজীব অজীব জয়, যেহেতু আমরা জানি যে উনি তত্ত্বাবধায়ক সরকারের, গভর্নমেন্টের কিংবা বিপ্লবী সরকারের প্রধান হতে যাচ্ছেন, সো তাকে চ্যালেঞ্জ দিয়েছেন কিভাবে অর্থনীতি করতে পারে। সো রিয়েলি এটা খারাপ টাইম যাচ্ছে, কারণ তারা অর্থনীতিকে শেষ করে দিয়ে গেছে। আমি ডেটা দেখে থাকি তো 96,000-এর মতো অলরেডি বাইরে চলে গেছে। তো আমি এগুলো নিয়ে আসলে ডিটেলে কথা এখন বলবো না, কারণ এটা অলরেডি ইন্টারনেটে অ্যাভেলেবল। যেটা আমি বলতে পারি সেই টপিকগুলো নিয়ে বলবো। সো খুবই চ্যালেঞ্জ সময়ের মধ্যে আমরা আছি এবং এটা যাবে। এই জন্য আমাদেরকে বিভিন্ন সেক্টর যার যেটা আছে সেই রিসোর্সকে দিয়ে আমাদেরকে হেল্প করতে হবে। এবং প্রথমেই আরেকটা ব্যাপারে বলে নেই, যেখানেই হয়ে থাকে, আমি জানি যে আপনারা কেউ করছেন না, যদি কেউ করে থাকে তাদেরকে আসলে শক্ত হাতে আমাদেরকে দমন করতে হবে, রুখে দিতে হবে। কারণ আমরা এর বাংলাদেশের জন্য আসলে কেউ ফাইট করে নেই। আমাদের আশা থেকে সাইড থেকে শুরু করে যারা এখানে মুগ্ধ, যারা যত শহীদ আছে, যত আত্মত্যাগ করছে থেকে শুরু করে সবাই যেভাবে সমন্বয়ক এবং যারা এই মুক্তিযোদ্ধা, আমি তাদেরকে আসলে মুক্তিযোদ্ধার বাইরে কোনো কিছু বলার আমার আসলে ইচ্ছা নাই। আমার কাছে তারা এই মুক্তিযোদ্ধাই। তো তারা সবাই মিলে দেশটার জন্য আন্দোলন করেছে এবং সেটা পেয়েছে। তো সেটাতে আসলে অরাজকতার কোনো জায়গা নাই, আমি বিশ্বাস করি না। কারণ এটা আপনাদের নিজেদের সম্পদ, তো আমাদের রক্ষা করতে হবে। আমি জানি যে আপনারা করছেন না, কেউ যদি করেও থাকেন তাহলে এটা শক্ত হাতে আমাদেরকে দমন করতে হবে, তাদেরকে রুখে দিতে হবে আমাদেরকে। এবং আজকে আমাদের আর্মি চিফের বক্তব্য আমার খুব ভালো লেগেছে। উনি যেভাবে সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন জিনিসগুলোকে, এবং উনি নিজের রেসপন্সিবিলিটি নিছে, অ্যাকাউন্টেবল হয়েছেন। সো আমার কাছে এটা আসলে ইম্পর্টেন্ট যে কে অ্যাকাউন্টেবল হচ্ছে। প্রত্যেকটা কাজের জন্য নিজস্ব একটা অ্যাকাউন্টেবিলিটি আছে। সো আমরা নিজেদের কাজে অ্যাকাউন্টেবিলিটি আনবো, তাহলেই দেখবেন যে আসলে দেশটা উন্নত হয়ে যাচ্ছে। আপনি যে স্বপ্নের দেশ গড়তে চেয়েছেন সেটাই পাবেন আপনারা। সো প্লিজ, আপনারা দেশের কোনো সম্পত্তি, আপনার নিজের সম্পত্তি ধ্বংস করবেন না, কোনো প্রকার অরাজকতা করবেন না, এটা আমাদের রিকোয়েস্ট। এবং এটা রুখে দিবেন। আমাদের দেশে অন্য ধর্মে, আমি সংখ্যালঘু শব্দটা ইউজই করবো না, এখানে ধর্মে আছে, এদের যদি কোনো অ্যাটাক হয়ে থাকে, আপনারা করেন নাই, যদি হয়েও থাকে সেটা আপনারা রুখে দেন। অলরেডি রুখে দিচ্ছেন। গত 2 দিন ধরে আমরা দেখেছি বিভিন্নভাবে, যদিও প্রচুর প্রোপাগান্ডা চলতেছে। আমি দেখছি যে ইউএসএ থেকে আমারই ক্যাম্পাসের কিছু ছোট ভাই, বিভিন্ন অন্য ধর্মের মানুষজন, তারা অযথা মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে। সো এই ধরনের জিনিসগুলো থেকে আমরা একটু থাকবো। যদি কিছু হয়ে থাকে ডেফিনেটলি আপনি আমাদেরকে জানান, আমরা এটাকে প্রতিরোধ করার চেষ্টা করবো সবাই মিলে। কারণ সোশ্যাল মিডিয়ার পাওয়ার সম্পর্কে নতুন করে আজকে আর বলবো না, কালকে অলরেডি বলেছি, এবং আমরা জানি সবাই যে কিভাবে এটা ইম্প্যাক্ট পড়ে। তো ওই ব্যাপারগুলো নিয়ে এরকম আমাদের কাজগুলোকে করতে হবে। এবং একটা ব্যাপার, মানে মেইন বক্তব্যে যাওয়ার আগে, ডক্টর ইউনূস আমার খুবই পছন্দের একজন মানুষ। সো উনি যেহেতু লিড করতে যাচ্ছেন, আমাদের সরকার প্রধান হতে যাচ্ছেন, সো কংগ্রাচুলেশন তাকে। এবং আমি পার্সোনালি খুবই খুশি। যারা কিনা আমাকে চেনেন, আমার যারা সেমিনারগুলো নিয়মিত উপভোগ করেন, কিংবা যারা এখান থেকে ইনফরমেশন নেন, যারা কিনা আমি বিভিন্ন ক্যাম্পাসে গিয়েও বলতাম,
এবং এমনিতেও বলতাম। তো ডক্টর ইউনূসের ব্যাপারে আমার আসলে আলাদা একটা রেসপেক্টের জায়গা আছে এবং আমি তার প্রতি রেস্ট করি, মানে আমি তাকে কাউন্ট করি, কারণ হচ্ছিল যে একজন ভালো মানুষ হিসেবে, দক্ষ লিডার হিসেবে। এবং আমি বাইরে থেকে দেখেছি, আমি যখন উনি ডাবলিনে এসেছিলেন ওনাকে আমি পার্সোনালি ওই স্টোরিগুলো শেয়ার করেছি ইন পার্সন। 2 নম্বর হচ্ছে যে আমি নিজে দেখেছি যে যখন আমাদের আয়ারল্যান্ডে উনি আসছিলেন কিংবা ইন্টারন্যাশনাল যে জায়গাগুলোতে যান সেখানে তাদের রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে। এবং আরেকটা ব্যাপার আমি বলে রাখবো যে আমি যখন আমাদের আয়ারল্যান্ডের রাষ্ট্রপতির সাথে একটা দেখা করার একটা সৌভাগ্য হয়েছিল তার বাসাতে আমাকে, তো ওখানে উনি নিজে ইউনূসের কথা উল্লেখ করেছিলেন, যেটা কিনা আমি আসলে পোস্টে দেওয়ার পরে লোকজন অনেক গালি দেওয়ার পরে ওই অংশটা আমাকে রিমুভ করতে বাধ্য হয়েছিলাম, কারণ আমরা তো স্বাধীন না সেই সময়টাতে। গত বছর জুন মাসের শুরুতে আমি গিয়েছিলাম আমাদের প্রেসিডেন্টের সাথে দেখা করতে। তখন উনি কিন্তু ইন পার্সন একজন বাংলাদেশির কথাই বলেছিলেন, যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড উনি জানতে চেয়েছিলেন। তখন বলার পরে উনি বলেছেন যে ডক্টর ইউনূসকে উনি খুব ভালোভাবে চেনেন এবং তার সে ফ্রেন্ড বলে সম্বোধন করেছেন, এবং এটা আমরা অনেকভাবেই দেখেছি। সো উনি রিয়েলি কানেক্টেড পার্সন, যেটা কিনা আমার মূল বক্তব্যের সাথেও আসলে এটা যাবে। আজকে হচ্ছে যে আমরা আসলে ডেভেলপমেন্টের কাজগুলো কিভাবে করি, এবং আমরা তরুণ প্রজন্ম, কারণ তো আমি তো একেবারেই টপ লেভেলের অর্থবিদ না যে আমি কেন অর্থনীতিতে জ্ঞান দিব, কিন্তু আসলে যে রিসোর্সগুলো আমরা ইউজ করতে পারি, যে ধরনের ব্যাপারগুলো আমরা করতে পারি এবং নিজেরা কিভাবে ডেভেলপ হইতে পারি, সেটা দেশে এবং দেশের বাইরে। দেশের বাইরে আসা আসলে খারাপ জিনিস না, অনেকে আমাকে বলেছেন এটা তো আসলে ঠিক না, এই ল্যাঙ্গুয়েজগুলো আসলে ঠিক কারেক্ট না। দেশে আসলে আসলে এই যে আপনি রিসোর্স তৈরি করেন, দুটো জিনিস রিসোর্স হয় মিনিমাম। একটা হচ্ছে যে আপনি টাকা পাঠাবেন, পাঠাচ্ছেন, আর একটা হচ্ছে যে আপনার যে স্কিল, আপনার যে নলেজ, এই জিনিসগুলো যাচ্ছে, এটা ডিরেক্টলি দুটা। আর 3 নাম্বারটা হচ্ছে আপনার কানেক্ট, যেটাকে আমি ডক্টর ইউনূসের ক্ষেত্রে বলছিলাম যে ওনার কানেকশন এইরকম আছেন। আর আমি যতদূর জানি ডক্টর আসিফ নজরুল ভাইও আসছেন এই কমিটিতে, তা ওনাকেও আমি পার্সোনালি চিনি। সো এই যে দুটো মানুষকে প্রতি আমার খুবই আস্থা, এবং তার ভিডিও আমি নিয়মিত দেখি, তার কথাবার্তাগুলো আমি নিয়মিত শুনি। সো আমি তাদের প্রতি আমি অ্যাডমায়ার করি এবং খুবই খুশি আমি। সো আমাদের অর্থনীতি ডেভেলপমেন্টের জন্য, কারণ অর্থনীতির যে অবস্থা আমাদের জয় বাবারা করে দিয়ে গেছে, দরবেশ সাহেব করে দিয়ে গেছে, শেখ হাসিনা করে দিয়ে গেছে। সো মাফিয়া ছিল, হাজার হাজার কোটি টাকা পাচার করেছে দেশেরকে, এবং বিরোধী বিভিন্ন কন্ট্রাক্ট করে, বিভিন্ন ধরনের চুক্তি করে তারা দেশটাকে মোটামুটি চ্যালেঞ্জের মুখে রেখে দিয়ে গেছে। সো শেখ মুজিবের সেই বক্তব্যের সাথে আমি বলবো যে সেই চাটার বাহিনী আলটিমেটলি চেটে সবকিছু শেষ করে দিয়ে গেছে আমাদের জন্য। তো আমাদেরকে নতুন করে রিফর্ম করতে হবে। সো প্রথম কোনো একটা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য কয়েকটা জিনিস আসলে খুবই ইম্পর্টেন্ট, কয়েকটা আমরা পিলার বলি এটাকে। তো তার মধ্যে হচ্ছিল যে আপনার ইন্টারনাল রিসোর্স নিয়ে আমি আজকে কিছু বলবো না, কারণ এটা আমরা সবাই জানি, কিংবা এটা যারা কিনা একটু আইডিয়া রাখেন তাদের ব্যাপারে, এবং ওখানে খুব বেশি আমরা এই মুহূর্তে করতে পারবো না। একটা জিনিস করতে পারবো, সেটা হচ্ছিল যে হিউম্যান এক্সপার্ট, ট্যাক্স, রিসোর্স ডেভেলপমেন্ট, যেমন আছে ফার্মিং, এই জায়গাগুলোতে আমি যাচ্ছি না। যে কোনো প্রোডাকশন লোকালি যেগুলো হয়ে থাকে সেগুলো আলটিমেটলি ইকোনমিতে ডেভেলপ করে। কিন্তু একটা ব্যাপার হচ্ছে, যেহেতু আমি হিউম্যানদেরকে নিয়ে কাজ করি, তো ওখানে আমাদের বিশাল বিশাল সম্ভাবনা, এবং এগুলো নিয়ে আমি আসলে ডিটেলে একটা দিন আসবো আপনাদের সাথে কথা বলতে এবং এগুলো নিয়ে কথা বলবো। তো হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেটা চায়না এবং ইন্ডিয়া দুনিয়াকে দেখিয়ে দিয়েছে, এটা আমাদের কাছে গুড এক্সাম্পল। তো ইন্ডিয়ার এই পাওয়ারটা আমাদেরকে স্বীকার করতে হবে, এবং এটাকে দেখে আমাদেরকে, আমি বলবো যে অনুকরণই করতে হবে। কারণ তারা সারা দুনিয়াতে যেভাবে আইসিটি সেক্টরগুলোতে ইন্ডিয়ান এবং লিডারশিপ, বড় বড় মাল্টি জায়ান্ট কোম্পানিগুলোতে দেখবেন যে ইন্ডিয়ানদের কিভাবে আধিপত্য, এটা পজিটিভ সাইন হিসেবে আপনি দেখেন, যেটা আমরা বাংলাদেশিদের আধিপত্য আসতে পারে যদি আমরা সেভাবে রিসোর্স ডেভেলপ করি। আমাদের ম্যান পাওয়ার যেগুলো যায় বেস স্কিল, অথবা আমি বলবো যে লিটল স্কিল নিয়ে যারা যায়, এটা হাই স্কিলে আমরা আসতে পারি, এবং হাই এডুকেটেড পার্সনরাও আসতে পারে। সো হাই এডুকেশন নিয়ে আমরা এটা করতে পারি। সো এই জায়গাগুলোতে, এটা আমি একসময় যমুনা টিভিতে সিরিজ অফ ইন্টারভিউতে আমি এগুলো নিয়ে কথা বলেছিলাম। সবাই তো আমাদেরকে এক্সেস দিত না, সো যারা এক্সেস দিত সেইটুক জায়গাতেই কথা বলার সুযোগ পেয়েছি, সেখানেই কথা বলেছি। কারণ আমরা সত্য কথা বলি বিধায় সবসময় বাধা পেয়েছি, তো এই জন্যই অনেক জায়গাতে হয়তো বা এক্সেস কম ছিল। সো আমরা যেটা করতে পারি যে হিউম্যান রিসোর্সকে আমরা আনলিশ করতে পারি, এটাকে ডেভেলপ করতে পারি। হ্যাঁ, আমরা যে ফিউচারকে আসলে থ্রাইভ করতে চাচ্ছি সেই জায়গাতে পৌঁছানোর জন্য আমাদের এই জায়গাগুলোতে কাজ করতে হবে। এবং আমি ডিটেলে, যেরকম আমি সবসময় স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি, যেমন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এরপরে ডেটা সায়েন্স, এই জায়গাগুলোতে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। ডিজিটাল ট্রান্সফরমেশন, আসলে আমি সারা দুনিয়াতে কাজ করি, এখানে আমি নিজের স্কিলকে সেল করি, আমার শুধু কোম্পানিতে না, এটা আমি ফ্রিল্যান্সিংও করি, কারণ এটা আমার হচ্ছিল আর একটা সোর্স অফ ইনকাম, যেটাতে আমার ফ্যামিলি চলে। সো কিংবা আমি আমার লাইফ কন্টিনিউ করি উইথ দ্যাট, ওটা আমার একটা মিন, যাতে আমি আসলে এই কাজগুলো করি।
করতে হয়। এবং আরেকটা হচ্ছে যে আমি আমার স্কিলগুলোকে অলওয়েজ আপ স্কিল করার চেষ্টা করি। সো আমাদের আপ স্কিল এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট করতে হবে, যেটা আসলে পলক সাহেব অনেক কিছু করছে, কিন্তু আলটিমেটলি ওই জায়গাটা আমাদেরকে নষ্ট করে ডিস্ট্রয় করে দিয়ে গেছে। অপদার্থ কিংবা আমি বলবো যে খুবই লো স্কিল, লো মেন্টালিটি ব্যবসায়ী ছেলেপেলেদের হাতে, ইয়াং ছেলেপেলেদের হাতে এই জিনিসগুলো, যেরকম ছাত্রলীগের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, আর এইসব পোলাপানের হাতে কিছু ক্ষমতা তুলে দিয়ে বিভিন্ন প্রোপাগান্ডা করছে, প্রমোট করছে, বাট আলটিমেটলি কিছু হয়নি। সরি টু সে দ্যাট ওয়ান, বাট দিস ইজ রিয়েলিটি। আর হচ্ছে যে আমরা কিছু সার্ভিস ডেভেলপ করতে পারি, যেটা কিনা ওটার ওই রিলেটেড ম্যাটারের মধ্যে আসবে। আমাদের ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জন্য যদি আমি ট্যাক্স, ফার্মিং, লোকাল প্রোডাকশনের সাথে হিউম্যান রিসোর্স, এরপর আমি বলবো যে সার্ভিস, বিভিন্ন ধরনের সার্ভিস ডেভেলপ করতে পারি, যেটা চায়না হচ্ছিল ওয়ার্ল্ড ওয়াইড বিখ্যাত। মানে আমার মনে হয় যে চায়না, জাপান, হংকং, সো এই জায়গাগুলোতে এগুলো সবচেয়ে বেশি ক্রিয়েট হয়। তো আমরা এই ধরনের সার্ভিস ডেভেলপ করবো। একসময় ইউরোপ এই সার্ভিসগুলো করতো, তাদের মধ্যে জার্মানি অন্যতম, সুইডেন অন্যতম, ইংল্যান্ডও অনেকগুলো করে। সো আমরা ওই আদলে জিনিসগুলোকে ডেভেলপ করতে পারি। কী ধরনের সার্ভিস আমরা ডেভেলপ করি ওটা নিয়ে আমি কথা বলবো, কারণ ওই সেক্টরের মানুষ আমি। এবং আইসিটি সেক্টরে তো বিশাল ট্রান্সফরমেশন করা দরকার, এবং এটা হবে ইনশাল্লাহ। কারণ আমি অনেক আগে থেকেই ডিজিটাল বাংলাদেশ এর ব্যাপারে কথা বলে আসছি, এরা আওয়ামী লীগ বলার আগে থেকে, এবং স্মার্ট বাংলাদেশ কিংবা স্মার্ট ওয়ার্ল্ডের ব্যাপারে আমরা অনেক বেশি করেছি। কারণ আপনার সারা দুনিয়াতে এগুলো বিভিন্ন প্রজেক্ট হয়েছে, এটা প্রায় 2015 থেকে এগুলো হয়ে আসছে। সো এগুলোতে আমরা অনেক বেশি কাজ করতে পারবো। এগুলো শুধু ওয়ার্ড না, এগুলো শুধু মিথ না, এগুলো শুধু স্লোগান না, এগুলো আসলে রিয়েলি কাজ করা যায়, যেটা আমাদের অর্থনীতিকে ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করবে। এরপরে হচ্ছে যে জিনিসটা আমাদের দরকার সরকারের জন্য, দেশের জন্য, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন। এই ট্রান্সফরমেশনের জন্য তো লিডারশিপ, তার মানে গভর্নমেন্টটা দরকার আমাদের। যে সরকারের কাছে আসলে থাকবে হচ্ছে আমাদের লিডারশিপ। হ্যাঁ, লিডারশিপের মধ্যে হচ্ছে যে ভিশন থাকতে হচ্ছে। তো ডক্টর ইউনূস কিংবা আসিফ নজরুল ভাইয়ের কাছ থেকে আমরা জানি যে ওনারা এটাতে খুবই ক্যাপাবল, এবং তারা এটা দেখবে। আর ইউথরা তো বিশাল। কালকে আমি ভিডিওটা দেখছিলাম সাংবাদিক সম্মেলনে, যখন আসিফ নজরুল সাহেব সহ যখন নাহিদরা ছিল। সো আমি দেখেছি যে তাদের কিভাবে উনি বলছিলেন, আজকে সেনাপ্রধানও বলেছেন। সো দিস ইজ রিয়েলি নাইস। সো সুন্দর ভিশন থাকতে হবে আমাদের, সাথে স্ট্র্যাটেজি এবং প্ল্যানিং। এই তিনটার কম্বিনেশনে আসলে আমাদের লিডারশিপকে আগায় নিতে হবে, যেটা আমাদের ইউথদেরকে কাজে আসবে। আমি মনে করি যে এটা খুবই খুবই হেল্পফুল হবে আমাদের জন্য। এরপরে হচ্ছে যে আমি মনে করি যে রিসোর্স, তো সেখানেও আমাদের কাজে করার ব্যাপার আছে। আমরা যদি নিজেদেরকে ডেভেলপ করতে পারি, বিভিন্ন স্কিল ডেভেলপ করে, এবং বিভিন্ন কাজের সাথে এন্টারপ্রেনারশিপ থেকে শুরু করে বিভিন্ন ফ্রিল্যান্সিং, এই জিনিসগুলো হচ্ছিল যে আমাদেরকে রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে কাজে দিবে। এটা সরকারের প্রথম দায়িত্ব। দেন হচ্ছে যে আমরা নিজেরা ইন্ডিভিজুয়াল এটা করব, এবং কিভাবে করব এটা বিভিন্ন আগেও কথা বলেছি, এর সামনেও ইনশাল্লাহ কথা বলবো এটা নিয়ে। ইয়েস, অফকোর্স আমি মাসুম বিল্লাহ ভাইয়ের কথা দেখছি যে দেশে আসেন, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি সেটা নিয়ে কথা বলবো। কিভাবে ভিসা পাওয়া যায়, ভিসা কোনো ব্যাপারই না। যদি আপনি হাইলি কম্পিটেন্ট হয়ে থাকেন, আপনার মধ্যে যদি সেই মেধা থাকে, ট্যালেন্ট থাকে, সো তাহলে আসলে যে কোনো ধরনেরই ভিসা আপনি পাইতে পারেন। এটা স্টুডেন্ট ভিসা হইতে পারে, এটা ওয়ার্ক ভিসা হইতে পারে, আপনি পিআর নিয়ে বিভিন্ন দেশে যাইতে পারেন, যাচ্ছে আমাদের দেশে ছেলেপেলেরা, কিন্তু সেই সংখ্যাটা অনেক কম। ওটা নিয়ে আসলে আমাদের ড্রাইভিং ফোর্সকে কাজে লাগাইতে হবে এবং করতে হবে। আরেকটা ব্যাপার হচ্ছে যে ইমপ্লিমেন্টেশনটা খুবই চ্যালেঞ্জিং জিনিস। আমরা অনেক কথাই বলছি, অনেক পলিসি হবে, কিন্তু যে জিনিসটা কুইক আমাদের দেশের জন্য দরকার, একটা ব্যাপারে আমি কালকে একটু বলেছিলাম, যেরকম খুবই সিগনিফিকেন্ট কিছু ডিপার্টমেন্ট আছে, যেমন বিটিআরসি, তারপরে রোড অ্যান্ড হাইওয়েজ, হ্যাঁ, সড়ক, এই জায়গাগুলোতে আমাদের খুবই ভালো ট্রান্সফরমেশন দরকার, এবং এটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। শুধু ট্রান্সফরমেশনের পলিসি দিলেই হবে না। তো আমরা যেটাতে করতে পারি, আমি একটু কমেন্টসগুলো দেখছিলাম। সো আমাদের ইমপ্লিমেন্টেশনের এই জায়গাগুলোতে ফোকাস করতে হবে। যেমন আমি আরও কিছু ডিপার্টমেন্টের কথা বলি, যেরকম আমাদের পাওয়ার ডিপার্টমেন্টগুলো আছে, পিডিবি, পিজিসিবি থেকে শুরু করে যতগুলো ডিপার্টমেন্ট আছে, সেগুলোতে আমাদের কাজ করতে, আমাদের গ্যাস ওয়েলের জন্য যে ফিল্ডগুলো আছে, কারণ এগুলো ট্রান্সফরমেশন নিয়ে আসলে আমরা কাজ করি, আমি পার্সোনালি কাজ করি। আমি এগুলো বিভিন্নভাবে একে হচ্ছে ইমপ্লিমেন্টেশন করি, কনসালটেন্সি করি। সো আমি মনে করি যে এই জায়গাগুলোতে কাজ করার অনেক অপরচুনিটি আছে। যদি আমরা এই জায়গাগুলোতে ফোকাস করতে পারি, কুইক সময়ের মধ্যে আমাদেরকে ওই আদানি চোরকে আমাদের আর টাকা দিতে হবে না। আমাদেরকে, আমি যতদূর জানি বোধহয় ও বছরে 100 বিলিয়ন টাকা নিয়ে যায়। হ্যাঁ, ইজ নট এ পার্ট অফ জোক। আমার মনে হয় কোম্পানির এত টাকাও, মানে অন্য দেশ থেকে কোনোভাবে এভাবে টাকা ইনকাম করে, সে ইদানিং করে, কিন্তু আগে করতো না। তো এগুলো আমাদেরকে বন্ধ করতে হইলে আমাদেরকে এগুলোকে ট্রান্সফর্ম করতে হবে, এবং এগুলোকে স্মার্ট করতে হবে, এবং এগুলোকে আমাদেরকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডেটা সায়েন্স, ডেটা অ্যানালাইটিক্স, সাথে হচ্ছে যে পুরোপুরিটাকে ট্রান্সফরমেশনের আন্ডারে আনতে হবে। বিভিন্ন ধরনের টেকনোলজি আমাদের, প্রসেসকে আমাদের করতে হবে। এবং আর একটা বড় ব্যাপার হচ্ছে যে প্রজেক্ট
প্ল্যানিং, প্রজেক্ট ম্যানেজমেন্ট বলতে অনেক সময় অনেকের কাছে ছোট মনে হয়, এটা আসলে প্রোগ্রাম ম্যানেজমেন্ট হইতে পারে, জন্য যেটা হচ্ছিল পোর্টফোলিও ম্যানেজমেন্ট হইতে পারে। সো এটা এক একটার সাথে পুরোলা, যারা একটু আইডিয়া রাখেন তারা আমাদের দেশে এটা নিয়ে অনেক বেশি ড্রাইভ দেয়। আমার নিজেরই খুবই ঘনিষ্ঠ বড় ভাই আছেন ক্যাম্পাসের, উনি এটা নিয়ে উনি খুবই নাম করা একজন শিক্ষক। আমিও একটা আপার কাছে কোচিং করেছিলাম পিএমপি এক্সামের আগে। সো বিভিন্ন ধরনের ট্যালেন্টেড লোকজন আছে এবং ব্র্যাক তো এটার জন্য বিখ্যাত এবং আরও বহুত বড় বড় অর্গানাইজেশন আছে যারা এসব ইমপ্লিমেন্টেশনে খুব ভালো। তো আমাদের গভর্নমেন্ট থেকে এবং বিভিন্ন প্রজেক্টে, যেরকম আমি এলজিডির কথা বলছিলাম, রোড অ্যান্ড হাইওয়েজের কথা বলছিলাম, এই জায়গাগুলোতে এই প্রজেক্ট ম্যানেজমেন্টগুলো দক্ষ লোকজন দরকার। এক্সিস্টিং নিয়ে আমার তো এমনিতেই খুব বেশি কনফিডেন্স নাই, করি না যে, এবং আমি বিশ্বাস করি না যে তাদের ওইটুকু ক্যাপাবিলিটি আছে। এবার আমাদের টেলিকমিউনিকেশন পুরো সেক্টরটা, আইসিটি কমপ্লিটলি সেক্টরগুলো সারা দুনিয়া কোথায় গেছে আর আমরা কোথায় আছি, আমাদের কথায় কথায় আমাদের ইন্টারনেট বন্ধ হয়ে যায়, ইটস লাইক এ জোক। হ্যাঁ, সো আমাদের সারা দেশকে সারা দুনিয়ার সাথে ডিসকানেক্টেড করে দেয়। লাখ লাখ মানুষ আমরা বিদেশে থাকি, আমাদের ফ্যামিলির সাথে আমরা কন্ট্যাক্ট করতে পারি না, আমরা আমাদের ফ্রেন্ডের সাথে কন্ট্যাক্ট করতে পারি না। সো দিস ইজ রিয়েলি শেমফুল। সো এনিহাউ আমাদের ওই জায়গাতে যাইতে হবে, আমাদের কাজগুলো করতে হবে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে চেঞ্জ ম্যানেজমেন্ট নিয়ে আমি আসলে আমার মনে সিরিজ অফ কোর্স করার দরকার আছে, বক্তব্য রাখবো আমি। সো এই জায়গাগুলোতে আমাদের রিয়েলি দরকার, কারণ এক্সিস্টিং যে রিসোর্সগুলো আছে, যাদেরকে বললাম যে আমার কনফিডেন্স নাই, অবশ্যই অনেক ট্যালেন্ট মানুষ আছে, কিন্তু অনেক লেস ট্যালেন্টেড আছে, তাদেরকে ট্যালেন্ট করতে হবে। আর তারা যদি দুর্নীতিবাজ হয় তাদের কাছ থেকে প্রথমেই সরাই দিতে হবে। সো এটা একদম ফেয়ার গভর্নেন্স আনতে হবে আমাদের মধ্যে। এবং ডেভেলপমেন্টের আমি কিন্তু ইমপ্লিমেন্টেশন এখনো ডেভেলপমেন্টে যাই নাই, কারণ ডেভেলপমেন্টের ফান্ডামেন্টাল রিকোয়ারমেন্ট এবং প্রাইম রিকোয়ারমেন্ট আমি বলবো যেটা হচ্ছে যে গুড গভর্নেন্স, ফেয়ার গভর্নেন্সের জায়গায় কোনো ছাড় হবে না। এবং গভর্নেন্সের ফার্স্ট পিলার হচ্ছে আপনি করতে হইলে এটাকে করাপশন দূর করতে হবে। there should not be any corruption, no. সো এই জন্য আমাদেরকে একটা কম্বিনেশন, আমরা সবাই মিলে কাজ করব। এবং যে সরকারি আসুক না কেন, কালকে আমি জানি না এখন পর্যন্ত যে বাকিরা কারা আসবেন, কিন্তু আমার মনে হয় যে আমরা সবাই মিলে তাদেরকে হেল্প করব। আর তাদেরকে যদি আমরা হেল্প করি, সো তারা ডেফিনেটলি জায়গাতে পৌঁছাতে পারবে। যদি আমরা কম্বিনেশন, আপনারা বাংলাদেশের ইউথরা, আমরা আপনাদের জন্য মেন্টরিং করব, আমরা পলিসি দিব, গাইডলাইন দিব, আমরা তাদেরকেও হেল্প করব যে সেক্টরগুলোতে। কারণ আমি যদি হার্ভার্ড প্রফেসরের লিন্ডা হিলের একটা রেফারেন্স বলছিল যে কালেকটিভ জিনিয়াস, সো মানে হচ্ছে কম্বিনেশন অফ জিনিয়াসকে আমরা এক জায়গাতে নিয়ে আসবো, মানে একটা পিজাকে যখন আমরা কেটে ফেলি, সো এরকম প্রত্যেকটা ট্যালেন্টেড মানুষকে এই সিস্টেমের সাথে একত্রিত করতে হবে, যেটা কিনা আওয়ামী লীগ করে নাই, এই দুর্নীতিবাজ এবং এই স্বৈরাচার সরকার এটা করে নাই। তো এটা আমাদের এই সরকারের কাছ থেকে আমরা চাবো, এবং আমরা মিলে একটা কম্বিনেশন 3 টাইপ অফ কিংবা আরো কম্বিনেশন থাকবে, যে যার যেখানে ট্যালেন্টেড আছে সেখানে তাদেরকে হেল্প করবে। এটার জন্য আমার কাছে মনে হয় না যে বেশি চ্যালেঞ্জ হবে, কারণ আমরা দিতে পারবো, আমরা তাদেরকে হেল্প করতে পারবো। না, সাথে আমাদের লোক আছে, আমাদের বড় বড় অর্গানাইজেশনের মানুষ আছে। সো বিভিন্ন ট্যালেন্টেড মানুষজন, কম্বিনেশন অফ ট্যালেন্ট আমরা এখানে ইমপ্লিমেন্ট করার জন্য কাজে লাগাবো। তো ডেভেলপমেন্টে এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে যে ইফেক্টিভ ম্যানেজমেন্ট, একটা হচ্ছে গুড গভর্নেন্সের সাথে সাথে এটা যখন নিচের দিকে আসবে, এখন এখানে পলিসি এবং তারপর হচ্ছে ম্যানেজমেন্টগুলোতে কাজ করতে হবে। আর চেঞ্জ ম্যানেজমেন্ট, প্রজেক্ট ম্যানেজমেন্ট এবং ওভারঅল ডেভেলপমেন্টের জন্য যে প্ল্যানিং তো আগে থেকে আমাদের আসবে। সো আমরা যখন এই কম্বিনেশনটা করতে পারবো, তখনই আমাদের আসলে দেশটাকে সাকসেসফুলি করা যাবে, এবং জয়ের সেই চ্যালেঞ্জকে আমরা অ্যাকসেপ্ট করে আমরা সাকসেসফুলি একটা দেশ করতে পারবো। এবং আমি বিলিভ করি যে উইদিন 2-3 ইয়ার্স আমরা এই জিনিসগুলোকে ডেভেলপ করে একটা জায়গাতে নিয়ে যেতে পারবো, এবং যেটা কিনা আমরা আসলেই দাবি করতে পারবো যে বিশ্বের দরবারে যে আমাদের এই জিনিসগুলো আছে। কারণ অনেকগুলো আছে লং টার্ম প্রসেস, যেমন স্কিল ডেভেলপমেন্ট, এটা একদিনে হবে না। আমরা শুরু করতে পারি, বাট এটা রেজাল্ট আসার জন্য আমাদের ওয়েট করতে হবে। এবং আমি বলি যেটা চাইনিজ ব্যাম্বুটা চলে এরকম অনেক দিন আপনার নিচে থাকে, আর যখন ওটা 6 সপ্তাহতেও অনেক উপরে চলে যায়। সো আমি এই জায়গাতে বলবো যে এই জন্য অনেকগুলো আছে লং টার্ম স্ট্র্যাটেজি থাকবে, প্ল্যান থাকবে, পলিসি থাকবে। তো ওই জায়গাগুলোতে আমরা আজকে করে কালকে রেজাল্ট পাবো না, কিংবা যেরকম আমি বলছি যে সার্ভিস, এগুলোকে আমরা ডেভেলপ করব, তারপর আমরা বাইরে থেকে আনবো। তো এই জন্য যে বাইরে থেকে আমাদেরকে প্রচুর ইনভেস্টমেন্ট আনতে হবে। আমরা যেরকম ইন্টারনাল রিসোর্স দিলাম, আমরা যে এক্সপোর্ট করলাম, সাথে যে আমরা রেমিটেন্স এক্সপোর্ট কোনগুলো করে, এটা হিউম্যান রিসোর্স হইতে পারে, এটা গার্মেন্টস আছে, লেদার আছে, বিভিন্ন সেক্টরে আছে। আর সার্ভিসও আমরা দিতে পারবো, বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করব। আরেকটা যে আমাদের যখন ইনোভেশন থাকবে, আমাদের রিসোর্স থাকবে, এবং আমাদের গুড পিপলরা, মানে লাইক ডক্টর ইউনুস এই টাইপের মানুষজনরা, এবং আরো বিভিন্ন সেক্টরে
সেক্টরে, এটা ডক্টর হইতে পারে, ইঞ্জিনিয়ার হইতে পারে, এন্টারপ্রেনার হইতে পারে, ইকোনমিস্ট হইতে পারে। সো তাদের ফেসের উপর, কারণ অনেক সময় ফেসের উপরে ইনভেস্টমেন্টগুলো আসে। কারণ এক সময় আমার খুবই ঘনিষ্ঠ বড় ভাই বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান ছিলেন, আমরা তাকে শ্রদ্ধা করে স্যারও বলি অনেক সময়, যেরকম ডক্টর ইউনূসকে আমরা সবাই সম্মান করে স্যার বলি। তো এরকম হচ্ছে যে ওনার সাথে আমার কথা বলার সুযোগ হইতো, তখন অনেক কিছু ইনফরমেশন আসলে গ্র্যাব করতাম, আমি শেখার অনেক চেষ্টা করি। তো আমরা যখন ইনভেস্টমেন্টের জন্য ট্রাই করব, তখন এই জিনিসগুলো হচ্ছিল যে আমাদের মার্কেটিং পলিসি, কিংবা আমাদের এটা হচ্ছিল যে আমাদের ব্যানার হবে আমাদের জন্য, এটা হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি, যে আমরা কিভাবে জিনিসগুলোকে সেল করবো, এটা আমাদের সেলিং পয়েন্ট। সো এই সেলিংগুলোকে আমরা যদি কম্বিনেশন করতে পারি, সো ডেফিনেটলি আমি আশা করি কুইকেস্ট টাইম, আমি কোনো ফিক্সড টাইম বলবো না, কারণ এটা বলা সম্ভব না, কারণ কি ধরনের সিচুয়েশন হবে, কিন্তু আমরা জানি যে এই প্রসেসে যদি আমরা থাকি, মানে এন্ড রেজাল্ট হচ্ছিল যে আমরা ডেভেলপ কান্ট্রিতে হবো, এবং আমরা যে পরিস্থিতি এখন কন্ডিশনে আছি, সেই কন্ডিশন থেকে আমাদের ডেভেলপ কান্ট্রিতে যাইতে আমাদের আসলে খুব বেশি বেগ পাইতে হবে না, যদি আমরা সবাই মিলে একসাথে কাজ করতে পারি। এবং যেটা কিনা আমরা 20 দিনে দেখিয়ে দিয়েছি যে এরকম একটা দানবীয় সরকারকে উৎখাত করানো যায়, যে তাকে ফ্লিউ করতে হচ্ছে, কোন দেশ তাকে নিবে, ইউরোপ তো তাকে নিবে না, মানে খুব চ্যালেঞ্জ হবে তার জন্য, কারণ হচ্ছে যে সি কমিটেড ক্রাইম এগেনস্ট দ্য হিউম্যানিটি। সো আমার মনে হয় না যে আমেরিকা অলরেডি তার ভিসা রিজেক্ট করছে, আমরা যতদূর জানি ইউকেও তাকে নিতে রাজি হয় নাই। সো লেটস সি। তো এখন দেখা যাচ্ছে এতটা খারাপ কন্ডিশন হচ্ছে, এবং এটা পুরোটা সাকসেস হচ্ছে আপনাদের এখানে ঘুরিয়ে পেঁচিয়ে যদি অন্য কেউ নিতে চাই, সো আমি একটু স্কেপটিক্যাল হব সেই ব্যাপারগুলোতে, কিন্তু ওভারঅল হচ্ছে যে এটা আপনাদের, এই সাফল্যটা আপনাদের। সো আপনারা যদি চান তাহলে আমরা পলিসি দিব, আমরা মেথড দিব, আমরা প্রসেস দিব, আমরা টুলস দিব, সেগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা সবাই মিলে, এবং সেই বাকি কাজগুলো আপনাদেরকে করতে হবে। আমরা তো অবশ্যই থাকবো গাইডেন্স করার জন্য। আপনারা হচ্ছে যে আমার কাছে ঝর্ণার মতো আপনারা খুবই ফোর্সে নেমে আসতেছেন, শুধু আমরা আপনাদেরকে চারিপাশ থেকে গাইড করে নিয়ে যাব, তাহলেই হচ্ছে যে আপনার সেই এনার্জিকে ইউজ করে আমরা ইলেকট্রিসিটি বানাইতে পারি, আপনাদের যে কোনো এনার্জিকে আমরা কনভার্ট করতে পারি। আপনাদের সেই এনার্জিগুলোকে আমরা অলরেডি ডেমোক্রেসিতে কনভার্ট করেছি, আমরা দেশের উন্নয়নে কনভার্ট করব। সো আমার এই এক্সাম্পলটা আপনারা সবাই মনে রাখবেন, যে আপনারা এক একজন হচ্ছে যে এই ঝর্ণার মতো এত পাওয়ারফুল। আপনারা তো এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার। আমি নিজেকেও অনেক সময় অনেক ক্ষেত্রে অনেকের সাথে যখন ফরেনারদের সাথে কথা বলি, তখন আমি বলি যে আমি একজন টাইগার, আমার সাথে কোনো লোক লাগে না, আমি একাই অনেক কিছু করতে পারি। প্রফেশনাল ওয়ার্ল্ডে আসলে আমার খুব কম ফ্রেন্ড, আমার দেশি ফ্রেন্ড কমই আছে। সবসময় কাজও করি বিদেশিদের সাথে, আমার ফ্রেন্ডশিপও করি, আবার কম্পিটও করতে হয় বিদেশিদের সাথে। দেশি মানুষের সাথে কম্পিট করছি লাইফে খুব কম। তো এখন দেখা যাচ্ছে যে আপনারা তো আমাদের চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। সো আপনারা এরকম করে আপনাদের এই এনার্জিটাকে আছে, এই এনার্জিটাকে আমরা বিভিন্ন প্রোডাক্টিভ খাতে কনভার্ট করতে পারবো। অলরেডি আপনারা ডেমোক্রেসিতে কনভার্ট করেছেন, দিস ইজ ইউর ফার্স্ট সাকসেস, এবং আমার মনে হচ্ছে খুবই বড় একটা সাকসেস। হ্যাঁ, এটাকে আসলে পরিমাপ করার মতো জায়গা নেই, কিংবা আমি ওয়ার্ডে আসলে কনভার্ট করা সম্ভব না আমার পক্ষে, যেটা আপনারা দেখেছেন। তো এই জিনিসগুলোকে আমরা ইকোনমিক্যাল ডেভেলপমেন্টে দেখতে চাই, আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে দেখতে চাই, দেশের হচ্ছিল যে আর্কিটেকচারাল ডেভেলপমেন্ট আপনাদেরকে দেখতে চাই আমি, এবং আমরা চাই। আমি একা চাই না, এটা আমার মনে হয় যে প্রত্যেকটা বাংলাদেশি 18 কোটি বাংলাদেশিদের এটা হার্টবিট, এটা আমি শুনতে পাই। তারপরে হচ্ছে লোকাল অনেক প্রবলেম আছে, দ্রব্যবৃদ্ধি, ইনফ্লেশন যেটাকে বলি আমরা, এরপরে এডুকেশন সিস্টেমে প্রবলেম আছে আপনাদের, দেন অনেকগুলো পলিসিতে আলটিমেটলি তো সবই হয়েছে তাই, আমাদের শিক্ষা ব্যবস্থার অবস্থা খুবই খারাপ, ভঙ্গুর অবস্থা, সেটাকে আমাদের ডেভেলপ করতে হবে, এটাও লং পলিসির মধ্যে। এবং হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের মধ্যে এডুকেশনটা একটা কি পয়েন্ট এখানে, এনার্জি সেক্টর থেকে শুরু করে সবগুলো সার্ভিস যে অর্গানাইজেশনগুলো আছে, সেক্টর আছে, সেগুলোতে আমাদের ডেভেলপমেন্ট করা খুবই জরুরি দরকার। তো আমি মনে করি যে আপনাদের আজকে হচ্ছিল মেইন আসলে স্ট্রাকচার, এরপরে হচ্ছে যে আমি এই ফ্রেমওয়ার্কগুলোকে আপনাকে ডিভাইডেড করে আমরা কথা বলবো, এবং এগুলো নিয়ে অনেক কিছু করার আছে। আমি এক্সাম্পল নিয়ে আসবো যে আমরা আসলে এই দেশকে রোল মডেল হিসেবে নিতে পারি, এই অর্গানাইজেশনকে রোল মডেল নিতে পারি। কারণ আমার কাছে কি মনে হয় যে একটা দেশ আর একটা বড় অর্গানাইজেশন সেম ফরম্যাটে থাকে, একজন সিও থাকে, একজন প্রাইম মিনিস্টার থাকে, একটা মিনিস্টার থাকে, একজন ডিপার্টমেন্টের হেড থাকে। হ্যাঁ, সো আমরা আসলে ফাইন্যান্স থাকে, এদেরও ফাইন্যান্স আছে। দেন হচ্ছে যে আপনার হিউম্যান রিসোর্স কিংবা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থাকে, আমাদেরও তাই আছে, যুব উন্নয়ন কিংবা এই ধরনের। আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং কাজে করি, লেখাপড়াতেও তাই, আবার হচ্ছে যে আর্কিটেক্ট মিনস হচ্ছে যে আমরা জিনিসগুলোকে ডিজাইন করি, পলিসি দেই। তো ওই জায়গাগুলোকে আমি সবসময় কম্পারিজন করে মানে আমাদের কাছে সবসময় আমার ব্রেনের মধ্যে ব্লকগুলো ঘোরে, এই ব্লকের সাথে ওই ব্লক ম্যাচ করবো, ওই ব্লকের সাথে কম্পেয়ার করবো, ওই ডটগুলোকে কানেক্ট করবো। তো এই জায়গাগুলোতে হচ্ছে যে আমরা কম্পেয়ার করতে পারবো, এবং আমি লাইভ এক্সাম্পল আপনাদের সাথে নিয়ে আসবো। এটাই হচ্ছে যে আমার পাওয়ার কিংবা আমার অ্যাবিলিটি, যেটা কিনা আমি এই যে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্সগুলো আগে বলি নাই, মনে হচ্ছে বললাম যে আমার পরিস্থিতি ছিল না, আবার অনেক কিছু চুরি হয়ে যাইতো,
আমি এখন ওইটা বলবো না অনেক বড় দাগে যে কি কি চুরি হয়েছে, বাট এটা যারা অনেকে আমাকে চেনে পার্সোনালি তারা জানেন যে কি কি আমাদের আইডিয়া চুরি হয়েছে এর আগে, কিংবা মানুষ অন্য নামে চালাইয়া দিছে। সো শুরু থেকে সবকিছুই চুরি হয়েছে আমাদের। ইভেন আমাদের ইউথ কার্নিভালের নাম কার্নিভাল পর্যন্ত চুরি হয়ে গেছে এবং আমি প্রোটেক্ট করতে পারি নাই সেটাকে। হ্যাঁ, তো যাই হোক, বাকিটা সবই সময়ের ব্যাপার, আমরা দেখবো সবকিছুই হবে। তো এখন যেটা হচ্ছে যে আমরা এখন বলবো, মানে আমি মনে করি যে একটু আগে কিছুদিন আগেও বলছি নাও অর নেভার। সো তার মানে হচ্ছে যে আমরা এখন যদি না বলি কবে বলবো। সো এই জন্য আমি এখন থেকে নিয়মিত আপনাদের সাথে এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব এবং আমি প্রতিদিন, কারণ আমি লেখার আসলে সময় পাই না। যেরকম আমার অনেক ছোট ভাই আছে রোকন টোকন, অনেকেই বলে, মাহমুদ, সবাই বলে যে ভাই আপনি লেখেন, আপনি লিখলে এই জিনিসগুলো হবে। এবং আমার অনেক টিচার আছে যারা বলছে যে জনি তোমার এক্সপিরিয়েন্সগুলো তুমি লেখো, ডকুমেন্টেড থাকবে। তো আমি আসলে ডকুমেন্টেড ওইভাবে করতে পারবো না, বই লেখার অভ্যাস আমার নাই, বা হয়তো যদি কোনোদিন হয়, কিন্তু আমি যেতে পারি কথা বলতে পারবো, কারণ আমি আপনাদের সাথে এটা শেয়ার করতে পারবো। এই জিনিসগুলো আমি শেয়ার করবো এখন থেকে, এবং এটার জন্য আসলে কোনো খরচ নাই, কোনো কিছু নাই। আমি সারা দুনিয়াতে মাল্টি বিলিয়নের প্রজেক্ট কিংবা আইডিয়াগুলো আপনাদের সাথে আমি ফ্রি অফ কস্ট, দেশের স্বার্থে, আপনাদের সাথে আমারও স্বার্থে, কারণ দেশ উন্নত হলে আমি উন্নত হব। সো আমি প্রাউডলি মানুষকে বলতে পারবো। তো আজকে এই পর্যন্তই, ভালো লাগলো। আমি হয়তো বা অনেক কোশ্চেনের অ্যান্সার আপনাদেরকে দিতে পারি নাই, বাট আমি এই কোশ্চেনগুলো দেখবো আবার খুবই নিকটে। আমি বলছি আমি নিয়মিত এখন থেকে লাইফে আসবো, কারণ এনভায়রনমেন্ট ঠিক হয়েছে এবং আসিনি এটা মনে হয় বলা উচিত। আমি হয়তো কালকার ভিডিওতে কিংবা টুমরো আর ডে আফটার টুমরো আমি আবার আসবো ইনশাল্লাহ লাইফে। সো আপনাদের সাথে আমি কথা বলবো ওই ব্যাপারে যে আমি কেন একটু নিজেকে গুটিয়ে নিয়েছিলাম। সো ডিটেলে বলবো কালকে ইনশাল্লাহ, মানে আমার নেক্সট এপিসোডে আমি এটা নিয়ে কথা বলবো। বাট একটাই জিনিস শর্টে বলবো যে আমাকে বিভিন্ন জায়গাতে ডিফেম করা হয়েছিল। সো কারণ হচ্ছে যে আমরা তো প্রফেশনাল মানুষ, সম্পদ বোধহয় খুব বেশি কামাই করতে পারি না, ইনকাম করি না। যেটা ইনকাম করেছি সেটা হচ্ছে সম্মান। তো কেউ যখন সম্মানে আঘাত করে তখন এই জিনিসটা খারাপ লাগে। আর এই জন্য মানে আমাদের হারানোর একটাই জিনিস, সেটা হচ্ছে সম্মান। এবং আপনারা যদি কেউ গ্ল্যাডিয়েটর মুভি দেখে থাকেন দেখবেন যে ওখানে খুব একটা সুন্দর একটা ডায়লগ আছে। তো ওটা নিয়ে আমি ডিটেলে কথা বলবো, এগুলো নিয়ে কথা বলবো, কারণ এগুলো নিয়ে কথা বলা উচিত। কারণ অন্যরা, আমি একা ফেস করি না এই জিনিসগুলো, আমরা অনেক মানুষ ফেস করেছি এটা। অনেকে কাজ শুরু করতে গিয়ে আর দেশে কাজ করে নাই, কারণ আসলে তো আমাদের কোনো বেনিফিট নেই এটাতে, শুধু দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা ছাড়া আর কিছুই নেই। আমরা এই জন্যই অনেক সময় নিজে, বাট আমি আমার কাজগুলো কন্টিনিউ করে গেছি অন্য ফরম্যাটে, বাট অনেক সময় আমি কম লাইফে আসছি, কম ভিডিও দিয়েছি। কারণ আমাদের নামে রিপোর্ট করে, আমাদের নামে মিথ্যা প্রোপাগান্ডা বুস্ট করা হয়েছে, টাকা খরচ করে করে আমাদেরকে ডিফেম করার চেষ্টা করা হয়েছে। তার কিছু টিচার ছিল, তারা স্টুডেন্টদেরকে বলছে যাতে আমরা ক্যাম্পাসে না যাইতে পারি, তাদের সাথে কথা বলতে না পারি, আমার সাথে যাতে তারা কোনো সেশন না করে। সো এনিহাও, তো এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ সামনে আরও, এবং আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো। আমাদের কাজ হচ্ছে ডেভেলপমেন্ট, আপনারা, আমরা এবং সরকার, আমরা টিম মিলে কাজ করবো ইনশাল্লাহ। সো দেখা হবে বিজয়ে আবার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।